গুলশানের বিএনপির কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আজ তারেক রহমানের কি কর্মসূচি আছে জানাবেন। আজকে তারেক রহমান 11:50-এ তার বাসভবন থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন এবং আপনি জানেন যে গত 30 ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া মারা যাওয়ার পরে কিন্তু তিনি প্রতিদিন নিয়ে আসছেন তার কার্যালয়ে এবং এখনও কিন্তু তাদের দলীয় যে শোক সেই শোক চলছে। এখানে প্রতিদিনই কূটনীতিক সহ বিভিন্ন জনেরা আসছেন, শোক বইতে স্বাক্ষর করছেন। গতকালকেও আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এসেছিলেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের মালিকের একরা এসেছিলেন, তারাও তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারেক রহমান তাদেরকে জানিয়েছেন শুধু সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজনে তিনি বিশ্বাস করেন না, বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। পাশাপাশি আমরা দেখছি প্রতিদিনের মধ্যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স সিএসএফ তারাও রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরাও ভিতরে রয়েছেন। তো আনুষ্ঠানিকভাবে কেউ আজকের কোনো প্রোগ্রাম নেই। প্রতিদিনের মতো তিনি বিভিন্ন নেতাকর্মী এবং যারা সংগঠন এবং শোক বই সাক্ষর করার জন্য এবং অনেকেই শোক জানানোর জন্য আসছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। গতকালকেও যেমনটি করেছিলেন, আজকেও কিন্তু ঠিক তেমনই রয়েছে। আমরা জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি সিলেটে রয়েছেন, সেখান থেকে হয়তো ওখানে তিনি কথা বলবেন এবং এখানে আজকে বিএনপির যারা স্থায়ী কমিটির মেম্বার রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং অন্যান্য যারা আসেন প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে এবং সাক্ষ্য করার জন্য তাদের সঙ্গেও তিনি কথা বলবেন এবং মত বিনিময় করেন। এবং আজকেও আমরা দেখেছি সকালে কিন্তু তিনি এখানে এসেছেন এবং তিনি ভিতরে আছেন এবং দলের যারা স্থায়ী কমিটির মেম্বার রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। তো এখন পর্যন্ত গুলশান কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সুনন্দা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সংবর্ধনায় এই মন্তব্য করেন তিনি। এই সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হলো নবনিযুক্ত প্রধান বিচারপতির দাপ্তরিক কার্যক্রম। এই আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবীরা। সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান। আর দেশে এক নায়কতন্ত্র কায়েম করে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি করা হয়েছিল বলে মন্তব্য করেন বার সভাপতি। To reduce the backlog of cases in all the courts of the country by adopting appropriate technological measures and also to ensure the safety and well-being of the judges, lawyers and the large number of litigants. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় সহ সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলে। আরও জানাতে রাজধানীর সেগুন বাগিচা ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আজ শেষ হচ্ছে যাচাই বাছাই। রীতি অনুযায়ী এর পরবর্তী কার্যক্রম কি অবস্থা দেখছেন জানাবেন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং গণভোট একই সাথে হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে আজকে সারা বাংলাদেশে 5,000 এই যাচাই বাছাইয়ের যে শেষ দিন আজ সন্ধ্যা পর্যন্ত অফিসিয়ালি চলবে। তবে এখন যেখানে আমি সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এখানে অবস্থান করছি, এখানে বলাই যায় যে গতকাল প্রায় অধিকাংশ যাচাই বাছাই শেষ হয়েছে। তবে এখনও এখানে একজন প্রার্থী আসার কথা রয়েছেন, আমরা তার জন্য অপেক্ষা করছি। এবং একই সাথে আপনাকে জানাতে চাই যে রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে এখানে একটি মিটিং হচ্ছে, সেই জন্য আমরা অপেক্ষারত আছি এবং হয়তো এই মিটিং শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এবং আপনি জানেন যে ঢাকা জেলা ও মহানগরে যে 20টি আসন রয়েছে, সেই 20টি আসনের মধ্যে এখানে সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এখানে 13টি আসনের যে প্রার্থীদের মনোনয়ন যাচাই পর্ব এখানে চলছে। কাল প্রায় শেষের পথে। এবং একই সাথে যদি জানাতে চাই যে ঢাকা
জেলা ভবনের সামনে যেখানে আমাদের সহকর্মী রয়েছে সেখানে কথা বলে জেনেছি যে সেখানে একজন মাত্র প্রার্থী অবৈধ বলে বিবেচিত হয়েছে এবং নির্বাচন কমিশন ভবনেও সেখানেও আজকে খুব একটা ভিড় নেই। তবে সারা বাংলাদেশের আজ বিকেল নাগাদ যে একদম শেষ পর্যায়ে সেখান থেকে সারা বাংলাদেশের যাচাই বাছাই পর্ব চলবে এবং আপনি জানেন যে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই যারা যাচাই বাছাই করবেন এবং এই যাচাই বাছাই শেষে তারা যাদের প্রার্থীতা বাতিল বলে গণ্য হয়েছে তারা 9 তারিখের মধ্যে আপিল করতে পারবে এবং 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তারা এই শুনানি এবং রায়ের কার্যক্রম চলবে এবং একই সাথে 2 দিন বাদ দিয়ে 20 তারিখ যারা প্রার্থিতা প্রত্যাহার করতে চায় তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে এবং 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে এবং 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা এবং নির্বাচনের 48 ঘন্টা আগে অর্থাৎ 10 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবে এবং 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ এবং পরবর্তীতে মিটিং শেষে কি আপডেট থাকে পরবর্তীতে সংবাদে আমরা জানাতে পারবো। সানি, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3টি আসন থেকে প্রার্থী হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। নির্বাচনে কখনো পরাজিত না হওয়া খালেদা জিয়ার মৃত্যু বড় ধাক্কা দলটির জন্য। তবে আসন 3টির বিএনপি মনোনীত প্রার্থীরা জানালেন ধানের শীষের শক্ত অবস্থানের কথা। বেগম জিয়ার সম্মানে ধানের শীষকে জেতাতে প্রস্তুত দলের নেতাকর্মীরাও। এবার বগুড়া 7, ফেনী 1 ও দিনাজপুর 3 আসন থেকে নির্বাচন করার কথা ছিল চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার। তার চিরপ্রস্থানে বিএনপিকে আসন 3টিতে ভরসা রাখতে হচ্ছে বিকল্প প্রার্থীতে। বিএনপির ঘাঁটিখ্যাত বগুড়া 7 আসন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমিতে 5 বার নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয় পান আপসীর নেত্রী খালেদা জিয়া। আবারও প্রিয় নেত্রীর প্রার্থিতার খবরে আশায় বুক বেঁধেছিলেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে বাংলার আকাশের ধ্রুবতারা খালেদা জিয়ার মৃত্যুতে আশাহত হন তারা। তাই ধানের শীষের পক্ষে গণজোয়ার তোলে ভোটের লড়াই জয়ী হয়ে তাদের প্রিয় নেত্রীকে উৎসর্গ করতে মরিয়া বগুড়াবাসী। তার যে রেখে যাওয়া আদর্শ, চেতনা, অনুপ্রেরণা এটি আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের প্রার্থী তো রয়েছে, সাধারণ মানুষ তারা মনে করে বেগম খালেদা জিয়াকে ভোট দিচ্ছে। এই আসনে এবার ধানের শীষের লড়াই করবেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। আরও 4 জন মনোনয়নপত্র জমা দিলেও মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী। তবে তাকে মাথা ব্যথার কারণ মনে করছে না বিএনপি। দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত করে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর শ্রদ্ধা রেখে তাকে অনুসরণ করে আমি যেন কাজ করতে পারি। পৈতৃক নিবাস ফেনী 1 থেকেও 5 বার নির্বাচন করেন মহাকাব্যের সমাপ্তি টেনে অন্তিম যাত্রায় যাওয়া বেগম খালেদা জিয়া। প্রতিবারই তাকে বেছে নেন ভোটাররা। খালেদা জিয়ার অবর্তমানে এবার এ আসনে ধানের শীষের হাল ধরেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তাকে জেতাতে 1-8টা দলের নেতাকর্মী। আসনটিতে আরও প্রার্থী থাকলেও জনমত অনেকটাই ধানের শীষের পক্ষে, এমন আভাস দিচ্ছেন স্থানীয়রা। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো যাতে ওই প্রার্থীর মাধ্যমে সমাপ্ত করা হয়। জনাব রফিকুল আলম মজনু ভাই যোগ্য প্রার্থী, যোগ্য হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দিয়েছিলেন। এই আসনে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই বলে জানালেন বিএনপি প্রার্থী। সত্য বড় হচ্ছে আমি এখানে ধানের শীষের প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী, বিএনপির প্রার্থী। ইনশাল্লাহ আগামী দিনে মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে। এবারই প্রথম দিনাজপুর 3 আসনে প্রার্থী হন বেগম খালেদা জিয়া। তাতে উন্নয়ন হবে এমন আশায় বুক বেঁধেছিল এলাকাবাসী। সে আশায় ছেদ পড়লেও ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের উপর আস্থা ভোটারদের। আমরা কাজ করব, সর্বোচ্চ ভোটে আমরা ইনশাল্লাহ তাকে জয় করব। এই আসনে জামাত, ইসলামী আন্দোলন ও জাপার প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন অনেকে। তবে জয় ছিনিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবার কথা বলছে তৃণমূল বিএনপি। আসন থেকে বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করবে। সব ভেদাভেদ ভুলে শুধুমাত্র ধানের শীষে খালেদা জিয়ার ছবি আঁকতে চান বিএনপির প্রার্থী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবর্তে যে প্রার্থী তাকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত করে নিয়ে আসবে দিনাজপুরবাসী। নির্বাচিত হলে খালেদা জিয়া যেখানে শেষ করেছেন সেখান থেকেই নতুন পথ চলা শুরু করতে চান এসব প্রার্থীরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শুধু বিএনপির নয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকেই।
এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, তার এই ফিরে আসা যেমন আশাব্যঞ্জক, তেমনি আগামীর বাংলাদেশের পথে বড় চ্যালেঞ্জিং। শুধু কি তাই, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের পাশাপাশি আছে দল ছাপিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলার লড়াইও। আর সবশেষ মাকে হারানোর পর সামনে আরও দৃঢ়তার সাথে এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। মায়ের পথ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু করে নতুন করে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব শঙ্কা আর অনিশ্চয়তাকে উড়িয়ে ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে নেমে ওদিনই গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে দেশ ও দেশের মানুষের জন্য নানা বার্তা দেন তিনি। I have a plan for the people of my country, for my country. নানা ঝুঁকি আর সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা ছিল এক বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, সামনের পথটি তার জন্য বড়ই বন্ধুর। আমার মনে হয় যে তারেক জিয়ার এই ১৭ বছর ইট ইজ নট এ বিগ লস। আমি মনে করি তার দলের জন্য বড় লস না। তিনি একটা ভালো নেতা হিসেবে তিনি দেশেই ফিরছেন বলে আমার মনে হয়। যে তিনি কি দলের নেতা, তিনি দেশের নেতা কিনা। তো সেটা তিনি দেশের নেতা তখনই প্রমাণিত হবে যখন তিনি এখন তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো। তাকে প্রমাণ করতে হবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন কিছু নিয়ে আসতেছেন। তাকে প্রমাণ করতে হবে দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা কেউ ভাবে না। তাকে প্রমাণ করতে হবে যে এই দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা অন্যরা কেউ ভাবে না। কেউ কেউ মনে করেন, সামনের দিনগুলোতে তারেক রহমানকে মোকাবিলা করতে হবে নানামুখী ষড়যন্ত্র। দলীয় বৃত্তের বাইরেও বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে, যেটাকে বলে জাতির নাড়ির খবরটা বোঝা, সেই চেষ্টাটা ওনাকে করতে হবে এবং সেই অনুযায়ী, সেই পালস অনুযায়ী তাকে কথাবার্তা বলতে হবে, নীতি নির্ধারণ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এইটাই হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনেকের মতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা তারা বলছেন, প্রায় সকলেই বলবেন, কিন্তু এটা মানে দৃষ্টান্তমূলকভাবে বাস্তবে রূপান্তর করতে হবে। কারোর প্রতি ভয় করুণা না করে নিজের দলের মধ্যে থেকে সেটা শুরু করতে হবে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে মাথার উপর ছায়া কমে যায় তারেক রহমানের। ফলে এইসব চ্যালেঞ্জ তার জন্য আরও কঠিন ও বন্ধুর হবে বলে মনে করছেন অনেকে। তবে মায়ের শেষ সেখান থেকে শুরু করতে হলে নিতে হবে অতি সতর্কতা, মোকাবেলা করতে হবে দৃঢ়তার সাথে, এমনটাই মত বিশ্লেষকদের। তবে ভবিষ্যতের জন্য তারেক রহমানকে দল ছাপিয়ে হয়ে উঠতে হবে দেশের নেতা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শোককে পরিণত করতে হবে শক্তিতে। মায়ের অনুপ্রেরণা আর বাবার আদর্শ নিয়ে কত দ্রুত সেটি সম্ভব করতে পারেন তিনি, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।